আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নয়ন তোমাদের সামনে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা রসায়ন নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের উপর তৈরি করা এবং এই পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার একটা সুনির্দিষ্ট টপিকস নিয়ে আমি আজকে কথা বলবো তোমাদের সামনে। আশা করা যায় তোমরা যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন একটা ব্যাপার নিয়ে বিস্তারিত জানতে পারবে। তো দেরি না করে সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নয়ন, টিচার ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড এক্স লেকচারার উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ। অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত সেই রসায়ন বইটার কাভার ফটো। ক্লাস 9-10-এর এই বইটা আমার অত্যন্ত প্রিয় একটা বই। এই বইটার চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডেরই একটা টপিকস নিয়ে কথা বলবো। তো আর কথা না বলি আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বলো তো তোমাদের যে ভিডিও স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কি? সত্যি বলেছ এবং সবাই বলতে পেরেছো এটা আমাদের সবার পরিচিত একটা রান্নার প্রয়োজনীয় একটা জিনিস। সবার কিচেনে এটা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের খাদ্য লবণ, খাবার লবণ, যে লবণটা আমরা খাই আর কি। আচ্ছা, এই লবণ ছাড়া আমাদের কোনো তরকারি টেস্ট হয় না। তরকারিতে লবণ বেশি হলেও ঝামেলা হয়, আবার কম হলেও ঝামেলা হয়। তো যাক, আমাদের প্রয়োজিত একটা পদার্থ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে খাদ্য লবণ। এই লবণটা আমরা খাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই খাদ্য লবণটা কি কি উপাদান দ্বারা তৈরি? ঠিক বলেছ, তোমরা অনেকেই বলতে পেরেছ যে এই খাদ্য লবণটা আসলে সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত। সোডিয়াম একটা পদার্থ, ক্লোরিন একটা পদার্থ, এই দুইটা পদার্থ মিলে হয়েছে আরো একটা পদার্থ, তাই না? সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা ধাতু, এই দুইটা মিলে হয়েছে সোডিয়াম ক্লোরাইড। তো তোমরা কি বলতে পারবা এই যে খাদ্য লবণ, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের যে উপাদানগুলো পরস্পর যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়াকে কি বলে? নিশ্চয়ই আমরা আজকে এটাকে কি বলে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষা বন্ধুরা, আমরা আরেকটা ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটাতে আসলে কি দেখা যাচ্ছে? এই ফিগারটাতে দেখা যাচ্ছে যে সোডিয়াম একটা মৌল, এই মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন ফ্লোরিন, এই ফ্লোরিনে পার হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে সোডিয়ামটা প্লাস চার্জ হয়ে যাচ্ছে এবং ফ্লোরিনটা মাইনাস চার্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সোডিয়াম হয়ে যাচ্ছে প্লাস পজিটিভলি চার্জ এবং ফ্লোরিন হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ। তাহলে এই সোডিয়াম ফ্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়? নিশ্চয়ই আমরা আজকে এই বন্ধন প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো। তো আমাদের এই পার্টটা, এটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি এবং আজকে আমাদের এই আয়নিক বন্ধনটা নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা। এই পার্টটা শেষ করলে, এই শিখন ফলটা কি, এটা শেষ করলে আমরা যেটা জানতে পারবো সেটা হলো ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে ধারণা পাবো। আমরা ক্যাটায়ন কি অ্যানায়ন কি এই সম্পর্কে একটা ধারণা পাবো এবং অপরদিকে আয়নিক বন্ধন কি সেটা ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই আমাদের লার্নিং এর যে আমাদের যে কমিটমেন্ট, ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে বলতে পারা এবং আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারা, এই কমিটমেন্টের ভিতরে আমরা চলে যাই। দেখি এই পার্টটা শেষ করে আমরা এই টপিকসগুলো বিস্তারিত বলতে পারি কি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ছবি, কিছু বল যেন মনে হচ্ছে কিছু নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে। আসলে তাই, এটা একটা পরমাণু এবং এই পরমাণুর কেন্দ্রে যে গাঢ় গ্রে বর্ণের একটা বল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়টা বল ঘুরতেছে? এখানে বল ঘুরতেছে তিনটা। দ্যাট মিনস এখানে তিনটা ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন গতিতে কিন্তু ঘুরতেছে। আচ্ছা, তাহলে এই ঠিক সিমিলারলি বাম পাশে আমরা এ দেখতে পাচ্ছি এবং ডান পাশে বি মৌল দেখতে পাচ্ছি। এ মৌল এবং বি মৌল, এই দুইটা মৌল থেকে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? দেখো তো, এই মৌলতে ঠিক অনুরূপ আগের মতো একটা মৌল কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং চারপাশে নির্দিষ্ট শক্তি স্তরে কি আছে? কিছু ইলেকট্রন আছে। এবং বাম পাশে আছে বি মৌল, এটাও মিডলে একটা আছে নিউক্লিয়াস এবং তার চতুর্পাশে গোলাকার বৃত্তাকার পথে কিছু ইলেকট্রন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যখন এই মৌল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মৌলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন ছিল দুইটা, এই দুইটা ইলেকট্রন বি মৌলতে চলে গেছে। বি মৌলের কোথায় গেছে? সর্বশেষ শক্তি স্তরে। বি মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটু হিসাব করে দেখো, এখানে ইলেকট্রন আছে টোটাল 6টা। এবার এ মৌল থেকে বি মৌলের ইলেকট্রন নেওয়া হয়ে গেছে ইলেকট্রন কয়টা?
8টা। তাহলে এবার এ মৌলটা দেখো, এ মৌলের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু সে 8টা ইলেকট্রন হয়ে গেছে, বি মৌলের 8টা হয়ে গেছে। যেহেতু এ মৌল বি মৌল কি 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, সেহেতু এখানে পজিটিভলি চার্জ হচ্ছে, অর্থাৎ 2টা পজিটিভলি চার্জ হওয়ার কথা। আর এ মৌল যদি 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এটা 2টা নেগেটিভলি চার্জ হওয়ার কথা। অর্থাৎ যে ইলেকট্রন দান করে দিবে, ত্যাগ করবে, সে হবে পজিটিভ চার্জ, আর যে সে ইলেকট্রনটা গ্রহণ করবে সে হবে কি নেগেটিভলি চার্জ। আচ্ছা, এই পজিটিভলি চার্জযুক্ত যেটাকে দেখতে পাচ্ছি আমরা, যে পরমাণুটাকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ক্যাটায়ন। আর এই নেগেটিভ চার্জযুক্ত যে পরমাণুটা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলবো অ্যানায়ন। আমি একটু ব্যাপার আরো একটু ক্লিয়ার করি। পজিটিভ চার্জ অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলগুলো ইলেকট্রন দান করে। অ্যাকচুয়ালি সেই মৌলগুলো কিন্তু হয় ধাতু, এরা ইলেকট্রন দান করে পজিটিভ চার্জযুক্ত হয়। এই পজিটিভ চার্জযুক্ত যে পরমাণুটা পাবো আমরা, সেটাকে আমরা বলবো ক্যাটায়ন, বলি ক্যাটায়ন, পরমাণুকে নয়। অপরদিকে ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলবো অ্যানায়ন বা ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ওকে, তাহলে বীর বন্ধুরা, ক্যাটায়ন কি জিনিস এটা বুঝতে পারলাম। ঠিক অনুরূপভাবে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু আয়নকে আমরা অ্যানায়ন বলতেছি, এটা বুঝতে পারলাম। একটু ব্যাপারটা ক্লিয়ার করে নিই। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন। ইলেকট্রন দান করলে পজিটিভ চার্জ হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ হয়। পজিটিভ চার্জ হলে ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ হলে হবে অ্যানায়ন। আমার মনে হয় এই ক্যাটায়ন এবং অ্যানায়ন ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের স্ক্রিনে একটা মৌল দেখা যাচ্ছে। তোমরা কি বলতে পারো মৌলটার নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, এই মৌলটা হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3, এবং এর পারমাণবিক ভর হচ্ছে 6.94। আর একটা মৌল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লোরিন। এর পারমাণবিক সংখ্যা কত? 9, এবং পারমাণবিক ভরটা কত? 19। নিঃসন্দেহে তোমাদের তোমাদের পর্যায় সারণীর এই মৌল দুটা রয়েছে। এই লিথিয়াম এবং ফ্লোরিনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস চিত্রে এঁকে দেখা তোমরা পারবে কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস 8 এটা শিখেছো লিথিয়াম এবং ফ্লোরিনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস চিত্র কিভাবে আঁকতে হয়, অর্থাৎ তোমরা রাউন্ড করে যে ফিগারটা এঁকেছো সেটা হচ্ছে চিত্র। আমরা একটু দেখে নিই তারপর সেই চিত্রগুলো কি। এই হচ্ছে আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। লিথিয়ামের প্রথম শক্তি স্তর যেটা, সেখানে রয়েছে 2টা ইলেকট্রন, এবং পরবর্তী শক্তি স্তরে রয়েছে ইলেকট্রন কয়টা? 3টা। এর একটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করে দেখি। এর প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা? 2টা, এবং দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা? 7টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লিথিয়াম এবং ফ্লোরিন, লিথিয়াম কিন্তু ধাতু এবং ফ্লোরিন কিন্তু হচ্ছে অধাতু। এই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব 2 1, এবং ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে যাচ্ছে 2 7। অর্থাৎ লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা। লিথিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কোনটা? লিথিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। এখানে তোমাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করে নিই, প্রত্যেকটা মৌল কিন্তু চাইবে তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের না ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য যদি কোনো মৌলকে ইলেকট্রন দান করতে হয় তাহলে দান করবে, কোনো মৌলকে ইলেকট্রন গ্রহণ করতে হয় তাহলে গ্রহণ করবে, এবং কোনো মৌল যদি ইলেকট্রন শেয়ার করতে হয় তাহলে শেয়ারও করবে। কিন্তু তাদের চাই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে না ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, আর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কে? হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 2। তাহলে এই লিথিয়াম যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অন্যদিকে ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 9, ইলেকট্রন বিন্যাস 2 7, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর আছে কয়টা? 7টা। ও যদি অষ্টকটন করতে চায়, তথা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাহলে তাকে আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। যার কারণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিথিয়াম এবং ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস চিত্র বোঝাচ্ছে এই লিথিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, তাহলে লিথিয়াম ও ফ্লোরিনের মধ্যে বন্ধন করার সময় যে ক্যাটায়ন এবং কে অ্যানায়ন হিসেবে কাজ করবে। বুঝতে পারছো, লিথিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 3টা, তাহলে লিথিয়াম এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করবে, আর ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 7টা, এখানে গ্রহণ করবে, তাহলে ফ্লোরিন কি করবে? অ্যানায়ন হিসেবে কাজ করবে। তাহলে আমরা আরেকটা একটা চিত্র দেখি, সোডিয়াম এবং ফ্লোরিন। এখানে সোডিয়াম কি হচ্ছে? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন একটা ছিল, সেটা ফ্লোরিনকে দিয়ে দিচ্ছে, সোডিয়াম প্লাস হচ্ছে, এবং ফ্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে কয়টা? 7টা, এবং সে সোডিয়াম ইলেকট্রনটা গ্রহণ করে কি হচ্ছে? ফ্লোরাইড মাইনাস আয়ন হচ্ছে। তাহলে সোডিয়াম হচ্ছে এখানে ক্যাটায়ন, আর ফ্লোরিন হচ্ছে এখানে কি? অ্যানায়ন। এবার আসো হিলিয়ামের মতো। দেখো আমি যেটা বলতেছিলাম, হিলিয়াম ইলেকট্রন বিন্যাস 2 এবং ইলেকট্রন বিন্যাস 2 প্লাস 8, 2 এবং 8 10। তাহলে সোডিয়াম ও ক্লোরিনের পরিচিতি একটু দেখে নিই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এত 11, এবং এর পারমাণবিক ভর হচ্ছে 22.9, অর্থাৎ 23 আমরা হিসাব করি। ক্লোরিনটা 17, এবং পারমাণবিক ভরটা হচ্ছে 35.45। আচ্ছা, তাহলে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 281। তাহলে সোডিয়াম
281 দেখো এখানে সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কিন্তু একটা, ক্লোরিনের 287, ক্লোরিনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে এই সোডিয়াম কি করবে? সর্বশেষ শক্তি স্তরে ওই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিবে, ওই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেবে। যে সোডিয়ামটা কি হবে? প্লাস চার্জ, আর ক্লোরিনটা কি হবে? মাইনাস চার্জ। এই ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরাইড আয়ন পরস্পর একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, যুক্ত হয়ে যে বন্ধনটা গঠন করলো সেটা হলো আয়নিক বন্ধন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে কি বুঝতে পারলাম? যে ধাতব পরমাণুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে একটা দুটো বা তিনটে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর এই অধাতব পরমাণুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে একটা দুইটা তিনটে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এই ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে একটা আয়নিক যৌগ গঠন করে, যেমনটি তোমাদের স্লাইডে যে সোডিয়াম ক্লোরাইড লবণটা দেখতে পাচ্ছি সেটা তৈরি হয়েছে। সোডিয়াম কি করেছে? একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়েছে, আর ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। এই যে সোডিয়াম ক্লোরাইড লবণটা এই বন্ধনটা তৈরি করলো, এইটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। আর এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের প্রথমে যেটা দেখেছিলাম সেই সোডিয়াম ক্লোরাইড লবণ। এই লবণটাই হচ্ছে আমরা খাই। কি প্রিয় শিক্ষা বন্ধুরা, তাহলে তোমরা তো সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড কিভাবে খাদ্য লবণ উৎপন্ন হয় তোমরা এটা আজকে শিখে গেলে। তো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখে নিই। এই যে সোডিয়ামের হচ্ছে 281, তাহলে এই একটা ইলেকট্রন সোডিয়াম দিয়ে দিচ্ছে, দিয়ে সোডিয়ামের মোট চার্জ হচ্ছে +1। এটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, কারণ নিকটস্থ নিয়ন ইলেকট্রন 28, তাহলে এক ইলেকট্রন দান করে সোডিয়াম কি হলো? নিয়নের মতো হয়ে গেল, আর সোডিয়াম প্লাস হলো। অপরদিকে ক্লোরিনও কিন্তু একই ঘটনাটা করেছে, তার নিকটস্থ সে তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়েছে। সো 288 অর্থাৎ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গন ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এবং তার চার্জ হয়েছে মাইনাস। এখন প্রশ্ন হলো এই যে সোডিয়ামের প্লাস চার্জ এবং ক্লোরিনের মাইনাস চার্জ হলো কেন? কারণ আমরা জানি পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততটা ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে পজিটিভলি চার্জ অর্থাৎ নেগেটিভলি চার্জ সমান হওয়ার কারণে পরমাণু কিন্তু চার্জ মুক্ত হয়, নট যুক্ত, মুক্ত হয়। কিন্তু যখন সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তখন আমরা দেখতেছি কি নিউক্লিয়াসে একটা প্রোটন বেড়ে গেল, একটা ইলেকট্রন কমে গেল, একটা প্রোটন বেড়ে গেল, যার কারণে সোডিয়ামের চার্জ হয়েছে +1। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 7টা, এবং এই যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন তার প্রোটনের চাইতে নিউক্লিয়াসের প্রোটন ছিল 17টা আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ছিল 17টা। যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল একটা, কিন্তু কেন্দ্রে তো প্রোটন সংখ্যা বৃদ্ধি পারল না, যার কারণে এই প্রোটন সংখ্যার চাইতে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে ক্লোরিনের চার্জ হয়ে গেছে -1, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত চার্জে পরিণত হয়েছে। এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়েই এই সোডিয়াম ক্লোরাইড লবণটা তৈরি হয়েছে, এবং এটি হলো আয়নিক বন্ধন। যেহেতু এই বন্ধনটার মধ্যে, এই যৌগটার মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যার কারণে এটাকে আমরা বলবো আয়নিক যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। আচ্ছা, এখানে ক্যাটায়ন কোনটি এবং অ্যানায়ন কোনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নটাই হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরাইড আয়নটাই হচ্ছে আমাদের এখানে অ্যানায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রের এই বিজ্ঞানীকে তোমরা লোকটার নাম কি তোমরা জানো? অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। এই লোকটার নাম হচ্ছে ওয়াল্টার কোসেল। 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেছিলেন ইনি, ওয়াল্টার কোসেল। 16 সেপ্টেম্বর 1853, 5 জুলাই 1960। তার জন্ম হয়েছে 16 সেপ্টেম্বর 1853 সালে এবং মৃত্যুটা হয়েছে 5 জুলাই 1927 সালে। এই ভদ্রলোক ইনি ওয়াল্টার কোসেল, তিনি সর্বপ্রথম আয়নিক বন্ধনটা আবিষ্কার করেছিলেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা দলগত কাজ করে ফেলো। আমরা এতক্ষণ থেকে যেটা শিখলাম সেই শিখন ফলের উপর তোমরা একটা দলগত কাজ ম্যাগনেসিয়াম এবং অক্সাইডের ইলেকট্রন বিন্যাস চিত্রে এঁকে দেখাও এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাগনেসিয়াম অক্সাইড বন্ধন গঠনের সময় ম্যাগনেসিয়াম ও অক্সিজেন কতটি করে ইলেকট্রন দান গ্রহণ করে? এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়নে এবং অক্সিজেন আয়নে পরিণত হলো কেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ এবং কেন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছ থেকে চাচ্ছি। তোমরা গ্রুপে ভাগ হয়ে যাবে এবং গ্রুপে ভাগ হয়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে। তো যেহেতু আমার একটি ভিডিও এখন আমি ক্লাসে কন্টিনিউ করতে পারছি না, সেহেতু আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখে দিচ্ছি। ম্যাগনেসিয়াম অক্সাইড ইলেকট্রন বিন্যাস চিত্র আমরা এঁকে দেখাচ্ছি। তার আগে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড বন্ধন গঠনের সময় ম্যাগনেসিয়াম অক্সিজেন কতটুকু ইলেকট্রন দান গ্রহণ করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
নিশ্চয়ই তোমরা এখানে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস কত? 282। তাহলে সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন আছে কয়টা? দুইটা। তাহলে ম্যাগনেসিয়াম যদি এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 28। কার মতো হবে? নিউনের মতো। যার কারণে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তিস্তর দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়ে নিউনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং সে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নে পরিণত হবে। অপরদিকে অক্সিজেনের দিকে লক্ষ্য রাখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি দেখতে পাচ্ছি? 2 6। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 6টা। এবং অক্সিজেন যদি আর দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে 6 জায়গায় কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। যার কারণে সে ইলেকট্রন বিন্যাস লাভ করবে নিউনের মতো, অর্থাৎ সে সর্বশেষ শক্তি স্তরে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিউনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। যার কারণে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাসে পরিণত হবে। এই হলো সেই ম্যাগনেসিয়াম সর্বশেষ দুটো ইলেকট্রন, এই হলো অক্সিজেন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 6টা। এখন কি হবে? এই ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দান করে দিবে, ম্যাগনেসিয়াম প্লাস হবে আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম মাইনাস হবে। এই ম্যাগনেসিয়াম প্লাস এবং অক্সিজেন মাইনাস স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নটা গঠন করবে। কেমন? আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়েছে। আমি এখন তোমাদের একটু মূল্যায়ন করে দিব। দেখো তো বন্ধুরা, একটা প্রশ্ন এসেছে, আয়নিক বন্ধন কি? 2 নম্বর প্রশ্ন, ক্যাটায়ন কি? 3 নম্বর প্রশ্ন, অ্যানায়ন কি? এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি একটু বলে দিই আয়নিক বন্ধন কি। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ধাতব পরমাণুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সহজে ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতব পরমাণুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সহজে অ্যানায়নে পরিণত হয়। এই ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। কি বুঝা গেছে ব্যাপারটা? আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার আসো ক্যাটায়ন কি। ধনাত্মক চার্জযুক্ত আয়নকেই ক্যাটায়ন বলে, অ্যানায়ন কি? ঋণাত্মক চার্জযুক্ত আয়নকেই অ্যানায়ন বলে। তো এখানে 4 নম্বর প্রশ্নে তোমাদের একটা এমসিকিউ দেওয়া হয়েছে, সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস কোনটি? 28, 281, 282 নাকি 286? তো তোমরা একটু গেজ করে বলো তো বন্ধুরা। তোমরা ঠিক বলেছো, উত্তর হবে খ, 281। আমরা আর একটা প্রশ্ন দেখে নিই, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, 3, 7 নাকি 17? তোমরা ঠিক বলেছো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তোমাদেরকে সকলকেই ধন্যবাদ। বাড়ির কাজ হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে এমন 4টি মৌলের নাম এবং মৌলগুলো দ্বারা গঠিত আয়নিক যৌগ লিখে আনবে এবং এগুলো খুব সুন্দর করে বর্ণনা। আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে যখন আয়নিক বন্ধনের কথা বলেছিলাম তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলের নাম তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং সেগুলো দ্বারা কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয় সেগুলো তোমাদেরকে লিখতে বলেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই প্রশ্নগুলো। তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নটার উত্তর সুন্দর করে তোমরা বাসায় লিখবে। সবাই ভালো থাকবে। আশা করি তোমাদের আমার এই ভিডিও টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন আরো ভালো ভিডিও বানাতে পারি। আর তোমরাও ভালো থাকবে। এই করোনা ভাইরাসের সময় তোমরা সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।